সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ দুপুর। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। করোনার এই বৈশ্বিক মহামারীতে আসলে আমাদের স্বাভাবিক জনজীবন অনেকটা বিপর্যস্ত। তারপরও আমাদের নিত্য নৈমিত্তিক যে কার্যক্রম, আমরা খুবই চেষ্টা করছি যে আমাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাওয়ার, যতটুকু সচেতনতা অবলম্বন করা যায়। আশা করছি তোমরা যারা শিক্ষার্থী আছো, তোমরাও তোমাদের যে প্রাত্যহিক কাজ এবং অত্যাবশ্যকীয় যে ব্যাপারগুলো আছে, পড়াশোনা বা অন্যান্য যে কার্যক্রমগুলো, তোমরা সবকিছুই স্বাভাবিক গতিতে করছো। অবশ্যই সচেতনতা অবলম্বন করে, অবশ্যই করোনাকালীন যে যথাযথ স্বাস্থ্যবিধিগুলো আছে এগুলো মেনে চলে তোমরা তোমাদেরকেই সুরক্ষিত রাখছো এবং তোমাদের পরিবারকেও তোমরা সুরক্ষিত রাখছো। আমি ছন্দা শর্মা, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, মৌলভীবাজার সরকারি কলেজ। আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি দ্বাদশ শ্রেণীর পরিনীতি ও সুশাসন নিয়ে। তোমাদের মানবিক বিভাগের শিক্ষার্থী যারা আছো তাদের সাথে আজকে আমাদের পাঠ পরিচিতিতে থাকছে পরিনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের ৬ষ্ঠ অধ্যায়। আমাদের আজকের পাঠ স্থানীয় শাসন। আমাদের আজকে আলোচনা শেষে শিক্ষার্থীরা শিক্ষণফল বলতে মূলত নিম্নোক্ত বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে: স্থানীয় শাসন বা স্থানীয় সরকার কাঠামো, স্থানীয় শাসনের গুরুত্ব, স্থানীয় স্বায়ত্ত শাসনের সংজ্ঞা, স্থানীয় স্বায়ত্ত শাসনের বৈশিষ্ট্যসমূহ এবং স্থানীয় স্বায়ত্ত শাসনের গুরুত্ব। আমি মূল পাঠে চলে যাই। দেখো, এখানে প্রথম যে স্লাইডটা, এখানে বলা হচ্ছে যে বাংলাদেশের এলাকাভিত্তিক সীমিত কর্তৃত্ব সম্পন্ন শাসন ব্যবস্থা দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে কি স্থানীয় শাসন এবং অপরটি হচ্ছে যে স্থানীয় স্বায়ত্ত শাসন। আমি তোমরা যারা আমার নিয়মিত ক্লাস করো তারা আমার একটা কথার সাথে পরিচিত নিশ্চয়ই। আমি কিন্তু প্রায়ই একটা কথা তোমাদেরকে বলি যে পৃথিবীতে কোনো কার্যই কিন্তু কারণ ছাড়া সংগঠিত হয় না। প্রত্যেকটি কার্যের পেছনেই এক একটি নির্দিষ্ট কোনো কারণ থাকে। তো আজকের এই যে স্থানীয় শাসন চ্যাপ্টারটা আমরা পড়ছি পরিনীতি ও সুশাসনের মধ্যে, এটারও নিশ্চয় কোনো একটা কারণ আছে। এটাকে আমরা কিভাবে পরিনীতি ও সুশাসনের সাথে কি করতে পারি, এটা সংযোগ স্থাপন করতে পারি, বা কেন এই বিষয়টি বা কিভাবে এই বিষয়টি আমাদের পরিনীতি ও সুশাসনের সাথে যায়। প্রথমত দেখো, পরিনীতি ও সুশাসন বলতেই কিন্তু আমরা রাষ্ট্র নিয়ে আলোচনা করি, আমরা সরকার নিয়ে আলোচনা করি এবং সাধারণ জনগণের যে দাবি দেওয়া চাহিদা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করি। আমরা জানি যে আধুনিক রাষ্ট্র অর্থাৎ বর্তমান বিশ্বের প্রায় সকল রাষ্ট্রই হচ্ছে মূলত কি গণতান্ত্রিক এবং জনকল্যাণমূলক রাষ্ট্র। গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার প্রধান শর্ত কি? প্রধান শর্ত হচ্ছে অন্যতম প্রধান নিয়ামক বলা যায়, বা প্রধান উপাদান হচ্ছে কিন্তু সাধারণ জনগণ। অর্থাৎ গণতান্ত্রিক রাষ্ট্রসমূহে যে কোনো উন্নয়ন বা যে কোনো বিষয়ের প্রধান চালিকা শক্তি হচ্ছে জনগণ। সাধারণ জনগণকে প্রাধান্য দিয়ে সরকার বা রাষ্ট্র যে কোনো কার্য পরিচালনা করে থাকে। এবং এই গণতান্ত্রিক রাষ্ট্রের অন্য একটি দিক হচ্ছে, এই গণতান্ত্রিক রাষ্ট্রসমূহ হচ্ছে মূলত জনকল্যাণমূলক রাষ্ট্র। অর্থাৎ সকল কিছুতেই কিন্তু সাধারণ জনগণের কল্যাণটাকে প্রাধান্য দেয়া হয়ে থাকে। আমরা জানি যে রাষ্ট্রের মূল উপাদান হচ্ছে কয়টি? 4টি। কি কি? জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। এই 4টি উপাদানের মধ্যে 2টি উপাদান হচ্ছে মোটামুটি স্থির বলা যায়। একটি হচ্ছে সার্বভৌমত্ব, আরেকটি হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড। এই ভূখণ্ড কখনো সখনো হয়তো কিসের মাধ্যমে, বিভিন্ন চুক্তির মাধ্যমে বর্ধিত হতে পারে বা সংকুচিত হতে পারে, কিন্তু এটা হচ্ছে কি একটি অপশনাল ম্যাটার বলা যায়। হ্যাঁ, আমরা ধরলাম যে নির্দিষ্ট ভূখণ্ড হচ্ছে স্থির একটি উপাদান। তাহলে
কি স্থির নয় এমন দুটি উপাদান হচ্ছে, একটি হচ্ছে সরকার, যদিও সরকার কাঠামো হচ্ছে স্থির, এই কাঠামোর অভ্যন্তরে সরকার নির্দিষ্ট মেয়াদে পরিবর্তিত হয়ে থাকে নিয়মতান্ত্রিক উপায়ে। আরেকটি হচ্ছে কি জনসমষ্টি। জনসমষ্টি হচ্ছে খুবই পরিবর্তনশীল একটি উপাদান সকল রাষ্ট্রের, কারণ বর্তমান বিশ্বের জনসংখ্যা ক্রমবর্ধমান হারে বেড়ে চলছে। তো এই যে জনসংখ্যা বেড়ে চলছে, এই জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথেই কিন্তু কি হচ্ছে, রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ডের পরিধি না বাড়লেও সরকারের যে কার্যক্রম, এই কার্যক্রম প্রসারিত হচ্ছে অনেক বেশি। এই যে আধুনিক রাষ্ট্রীয় ব্যবস্থায় কর্ম পরিসর বৃদ্ধির ফলে কি হচ্ছে, কেন্দ্রীয় সরকারের একার পক্ষে কিন্তু দেশের সর্বত্র সুষ্ঠুভাবে শাসন কার্য পরিচালনা করা এবং স্থানীয় পর্যায়ে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর সমাধান করা একার পক্ষে কিন্তু সম্ভবপর হয়ে উঠে না। এক্ষেত্রে কেন্দ্রের কাজের চাপ হ্রাস করা, অর্থাৎ যেটা হচ্ছে কি সরকারের একার পক্ষে যাতে সকল কার্যক্রম পরিচালনা করতে না হয় এবং স্থানীয় সমস্যার সুষ্ঠু সমাধানের লক্ষ্যে প্রয়োজন হয় সরকারি ক্ষমতা ও কর্তৃত্বকে নিম্ন স্তরে নিয়ে আসা, অর্থাৎ কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত ক্ষমতা হস্তান্তর করা, অর্থাৎ স্থানীয় শাসন কর্তৃপক্ষের উপর কতিপয় দায়িত্ব ও ক্ষমতা হস্তান্তর করা। এই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটাকে আমরা বলছি কি সেপারেশন অফ পাওয়ার না, এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার বা ক্ষমতার বিকেন্দ্রীকরণ। এই ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য আমাদের আসলে কিছু নির্দিষ্ট সংখ্যক কাঠামো বা স্ট্রাকচার দরকার। এরকমই দুটি স্ট্রাকচার হচ্ছে স্থানীয় শাসন এবং স্থানীয় স্বায়ত্তশাসন। ঠিক আছে, এখন দেখো স্থানীয় শাসন বা স্থানীয় সরকার কাঠামো বলতে আমরা কি বুঝি। দেখো এখানে বলাই আছে যে রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র অপেক্ষা ক্ষুদ্রতর যে কোনো এলাকায় সরকারি নীতি কার্যকর করার জন্য কর্তৃত্ব সম্পন্ন যে কোনো সংগঠনকে স্থানীয় সরকার বলে। স্থানীয় সরকারের অর্থ হচ্ছে রাষ্ট্রের এলাকাকে বিভক্ত করে ক্ষুদ্রতর পরিসরে প্রতিষ্ঠিত সরকার ব্যবস্থা। বিশ্বের প্রায় সকল দেশেই কিন্তু কি আছে, এই ধরনের স্থানীয় সরকার বিদ্যমান রয়েছে। ঠিক আছে, যেমন বাংলাদেশও কিন্তু এর ব্যতিক্রম না, বরং দেখা যায় বাংলাদেশের মতো অনেক তৃতীয় বিশ্বের অনেক দেশগুলোতে বর্তমানে আসলে তৃতীয় বিশ্ব না, বিশ্বের প্রায় সকল রাষ্ট্রেই কি আছে এই ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে মূলত স্থানীয় শাসন বা স্থানীয় সরকার কাঠামো বিদ্যমান রয়েছে। বাংলাদেশের কথা যদি বলি তাহলে বাংলাদেশে হচ্ছে বিভাগ, জেলা, উপজেলা এগুলো হচ্ছে কি স্থানীয় সরকারের উল্লেখযোগ্য উদাহরণ। আমরা পরবর্তী স্লাইডে দেখো একটা কাঠামো দেয়া আছে, এই কাঠামোটা তোমরা তোমাদের যে পাঠ্য আছে সেই পাঠ্য পুস্তকেও পাবে। এখানে দেখো বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোতে বর্তমান যে কাঠামোটা আছে এই কাঠামোটা কিন্তু একদিনে সৃষ্টি হয়নি, দীর্ঘদিনের বিবর্তনের ফসল হচ্ছে আমাদের বর্তমানে এই কাঠামো। তাহলে কি আমাদের অতীত কাঠামোটা কেমন ছিল? তোমরা যখন কোনো একটা বিষয়কে কাঠামো আকারে উপস্থাপন করতে যাও তোমরা অবশ্যই উপর থেকে ঘর ঘর করে নিচের দিকে যাও, কিন্তু তোমরা যখন পড়বে বা বুঝার চেষ্টা করবে তখন তোমরা অবশ্যই পদসোপান নীতি অবলম্বন করবে, অর্থাৎ নিচ থেকে ক্রম অনুসারে উপরের দিকে যাবে। যেমন অতীত কাঠামো আমি যদি বলি, এখানে সর্বনিম্ন স্তর স্থানীয় শাসনের সর্বনিম্ন স্তর ছিল থানা অতীতে। এরপরে কয়েকটি থানা সমন্বয়ে গঠিত হতো মহকুমা, এই মহকুমা পরবর্তীতে কয়েকটি মহকুমা মিলে জেলা, সেই কয়েকটি জেলার সমন্বয়ে হতো বিভাগ, কয়েকটি বিভাগের সমন্বয়ে হতো কেন্দ্র। অর্থাৎ প্রত্যেকটি স্তরে কিন্তু বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর প্রতিনিধিদের প্রেরণ করা হতো কিসের জন্য? কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত জনগণের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়ার জন্য। অর্থাৎ এই স্থানীয় শাসনের মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু কি সরকারি সেবা একদম কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত যাতে সমানভাবে সমবন্টন করা যায়, সুষম বন্টনটা যাতে নিশ্চিত করা যায়। বর্তমান কাঠামোটা কেমন আছে দেখো, বর্তমানে দেখো অতীতের সাথে সবকিছুই ঠিক আছে, শুধু থানা এবং মহকুমার ব্যাপারটা নাই। এই মহকুমার স্থানে এসেছে উপজেলা, এই কয়েকটি উপজেলার সমন্বয়ে মূলত জেলা, কয়েকটি জেলার সমন্বয়ে বিভাগ, কয়েকটি বিভাগের সমন্বয়ে কেন্দ্র। অর্থাৎ
এই যে উপজেলা পর্যায়ে প্রতিনিধি থাকবে ইউএনও যাদেরকে বলে আমরা উপজেলা নির্বাহী অফিসার, জেলাতে প্রতিনিধি থাকবেন, এরপর হচ্ছে কি বিভাগে প্রতিনিধি থাকবেন, স্থানীয় শাসন বা স্থানীয় সরকার কাঠামোর প্রতিনিধির কথা বলছে, এবং কেন্দ্রীয় কিন্তু প্রতিনিধি থাকবে। এইভাবে কিন্তু কি হয়, একদম নিম্নস্তর থেকে উচ্চতর পর্যায় পর্যন্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে প্রতিনিধি হিসেবে প্রেরণের মাধ্যমে সরকারের বিভিন্ন যে সিদ্ধান্তগুলো বা জনগণের কল্যাণে যে নীতিগুলো প্রণীত হয় সেই নীতিগুলো বাস্তবায়নের জন্য মূলত প্রতিনিধি প্রেরণ করা হয়, এবং এই প্রতিনিধিরাই মূলত সরকারের আজ্ঞাবহ হয়ে জনগণের কি কাছে সরকারি সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর থাকে। পরবর্তী স্লাইডে দেখো, আমি স্থানীয় শাসন বা স্থানীয় সরকার কাঠামোর সংজ্ঞা হিসেবে কতিপয় রাষ্ট্রবিজ্ঞানী এবং প্রশাসনবিদদের চমৎকার কিছু সংজ্ঞা উপস্থাপনের চেষ্টা করেছি। ক্লাসে তোমরা আইভর জেনিংসের নাম শুনেছ, আমি অনেকবার আইভর জেনিংসের কথা বলেছি। সে আইভর জেনিংস এর মতে খুব সুন্দর একটি সংজ্ঞা আছে। তিনি বলেছেন, স্থানীয় সরকার সরকারের একটি অঙ্গ বা অংশ, যে অংশের নির্দিষ্ট পরিমাণ ভূখণ্ড বা এলাকার উপর সরকারের কর্তৃত্ব থাকবে। অর্থাৎ যে এলাকাটাতে মানে সমগ্র রাষ্ট্রকে কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র এলাকাতে বিভক্ত করে সে এলাকাতে সরকারের কর্তৃত্ব স্থাপন করা, এবং এই কর্তৃত্ব স্থাপনের মূল লক্ষ্য হচ্ছে কি সে অংশটাকে সরকারের এখতিয়ারে রেখে জনগণের কল্যাণে শাসন করা। পরবর্তীতে দেখো জিডিএইচ কোল, এই নামটা তোমাদের একটু নতুন লাগতে পারে। জিডিএইচ কোল এর মতে স্থানীয় সরকার বলতে আমরা বুঝি যে সরকার ক্ষুদ্র এলাকায় অবস্থান করে এবং কিছু অর্পিত ক্ষমতা প্রয়োগ করে, তাই স্থানীয় সরকার। এখানে দেখো সংজ্ঞার মধ্যে যে ক্ষুদ্র এলাকায় অবস্থান করে এ কথাটা বলা হচ্ছে, অ্যাকচুয়ালি ক্ষুদ্র এলাকা বলতে এখানে হচ্ছে কি নির্দিষ্ট একটা এলাকাকে বোঝাচ্ছে যেটার উপর ক্ষমতা প্রয়োগের কর্তৃত্ব সেই সকল প্রতিনিধিদেরকে প্রেরণ করা হয়। অর্থাৎ ক্ষমতার কর্তৃত্বের সীমিত আকারের ভিত্তিতে এলাকাকে ক্ষুদ্রীকরণ বোঝানো হচ্ছে। হ্যাঁ, এবং কিছু অর্পিত ক্ষমতা সরকার কর্তৃক কিছু অর্পিত ক্ষমতা প্রয়োগ করার জন্য যে সকল প্রতিনিধিকে সরকার ক্ষুদ্র এলাকায় অবস্থান করার নির্দেশনা দিয়ে থাকেন সেটাকে বলা হচ্ছে স্থানীয় সরকার। পরবর্তী স্লাইডে দেখো এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকার কথা বলা হচ্ছে। এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকাতে বলা হয়েছে, স্থানীয় সরকার সেই সব কার্যাবলী সম্পাদন করে যেগুলো বিশেষ এলাকায় সীমাবদ্ধ এবং এলাকাটি সমগ্র দেশের তুলনায় ক্ষুদ্র। আমরা আগেই বলেছি স্থানীয় শাসন বা স্থানীয় সরকারের মূল কাজ হচ্ছে কি সমগ্র দেশের মধ্যে কি করা, সরকারি সেবা পৌঁছে দেয়া। কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত হচ্ছে সরকারি সেবাটা জনগণের দোরগোড়ায় বা দ্বার প্রান্তে পৌঁছে দেয়া। এইটার জন্য কি করতে হয়, সমগ্র রাষ্ট্রকে ক্ষুদ্র ক্ষুদ্র এলাকাতে বিভক্ত করে সেখানে প্রতিনিধি প্রেরণের মাধ্যমে একটা নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ রেখে এবং ওই এলাকাটিকে কি করা হয়, ওই এলাকাটিতে যে বিশেষ প্রতিনিধি প্রেরণ করা হয় সেই বিশেষ প্রতিনিধিকে কিছু নির্দিষ্ট পরিমাণ ক্ষমতা অর্পণ করা হয়। সেই ক্ষমতা প্রয়োগের এখতিয়ার তাদেরকে কি করা হয়, দেয়া হয়, যাতে হচ্ছে কি সে এলাকাটি অপরাপর এলাকার সাথে কি করতে পারে, সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে এই সুযোগ সুবিধাগুলো সামঞ্জস্য বিধান করে কি করতে পারে, অগ্রসর হতে পারে। ঠিক আছে, এই যে সংজ্ঞাগুলো, এই সংজ্ঞাগুলো থেকে আমরা মূল যে বিষয়টা খুঁজে পাই, অর্থাৎ উপরোক্ত যে সংজ্ঞা সেই সংজ্ঞার আলোকে কি বলা যায়, স্থানীয় সরকার হচ্ছে কেন্দ্রীয় সরকারের কর্মকাণ্ড দ্বারা পরিচালিত। আমরা বলেছি যে প্রণীত নীতি বাস্তবায়নের দায়িত্ব কাদের উপর থাকে, যারা হচ্ছে সরকার কর্তৃক প্রেরিত প্রতিনিধি তাদের থাকে। এই জন্য বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের কর্মকাণ্ড দ্বারা পরিচালিত, কেন্দ্রীয় অনুদানে সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করে থাকে মাত্র। অনুদানটাও কিন্তু কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রদত্ত। এখানে কিন্তু কি সেই সকল প্রতিনিধি তাদের ব্যয়ভার বহন করার জন্য জনগণের উপর কিন্তু কর আরোপের ক্ষমতা প্রয়োগ করতে পারে না যতক্ষণ না সরকার সেটা তাদেরকে প্রদান করে থাকে। তাই বলা হয় কি এই সরকারের স্বাধীনতা ও স্বায়ত্ত শাসন নেই। ঠিক আছে, অর্থাৎ এই যে আমরা স্থানীয় শাসন বা স্থানীয় সরকার কাঠামো বলতে এতক্ষণ আলোচনা করেছি,
এই আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে কিন্তু কি, এই সকল ক্ষমতা রাষ্ট্রের একটি ক্ষুদ্র অংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে। সরকার প্রদত্ত বা বিভিন্ন নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই সকল ক্ষমতা প্রাপ্ত হয়ে সরকারি আদেশ বলে দায়িত্ব পালন করতে আসে, এবং এই সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে কি তৃণমূল পর্যায়ে সরকারি সেবা পৌঁছে দেয়া। এই সকল কর্মকর্তা কর্মচারীর ব্যয়ভার সম্পূর্ণ সরকার বহন করে। সাধারণ জনগণের উপর তারা কি করতে পারে, সরকার প্রদত্ত আইনের বাস্তবায়ন প্রয়োগ করতে পারে। তারা নতুন কোনো অর্থাৎ সময়ের সাথে সামঞ্জস্য বিধান করে বা জনগণের চাহিদার সাথে সমন্বয় করতে গিয়ে তারা নতুন কোনো বিধিবিধান প্রণয়ন করতে পারে না। পরবর্তী স্লাইডে দেখো, স্থানীয় সরকারের বৈশিষ্ট্যসমূহ নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে বলা হচ্ছে কি, স্থানীয় সরকার বলতে একটি নির্দিষ্ট অপেক্ষাকৃত ক্ষুদ্র অঞ্চলের শাসন সংস্থাকে বোঝায়। আমরা পূর্ববর্তী স্লাইডের যে আলোচনা, সে আলোচনা থেকে মূলত এই বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছি। কোনো নির্দিষ্ট অঞ্চলের জনগণের সুযোগ সুবিধা সৃষ্টি ও তাদের বিভিন্ন সেবা প্রদানের জন্য স্থানীয় সরকারের সৃষ্টি। উইলিয়াম হ্যাম্পটন, তোমরা আগে নাম শুনোনি। স্থানীয় সরকারের রয়েছে একটি সুস্পষ্ট সুনির্দিষ্ট সীমারেখা। কে বলেছেন? উইলিয়াম হ্যাম্পটন বলেছেন। অর্থাৎ স্থানীয় সরকারের বৈশিষ্ট্যের মধ্যে উইলিয়াম হ্যাম্পটন কি বলেছেন? স্থানীয় সরকারের রয়েছে একটি সুস্পষ্ট নির্দিষ্ট সীমারেখা। এই সুস্পষ্ট নির্দিষ্ট সীমারেখা দ্বারা তিনি মূলত কতিপয় বৈশিষ্ট্যকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। কি কি আমরা দেখি। প্রথমত বলা হচ্ছে, স্থানীয় সরকারের বৈশিষ্ট্যের মধ্যে বলা হচ্ছে যে স্থানীয় সরকার বা স্থানীয় শাসন ক্ষুদ্র এলাকাভিত্তিক শাসন। অর্থাৎ নির্দিষ্ট এলাকার বাইরে গিয়ে সেই সকল প্রতিনিধি কি করতে পারবে না, তাদের ক্ষমতার প্রয়োগ করতে পারবে না। তাকে শুধুমাত্র যে এলাকা তার জন্য বরাদ্দ আছে বা যে এলাকার অভ্যন্তরে তার ক্ষমতা প্রয়োগের ক্ষমতা তাকে দেওয়া হয়েছে, শুধুমাত্র সে এলাকার অভ্যন্তরেই কি করতে পারবে, ক্ষমতার প্রয়োগ করতে পারবে। এই জন্য বলা হচ্ছে স্থানীয় শাসন হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র এলাকাভিত্তিক শাসন। আমি আগেও বলেছি যে রাষ্ট্রকে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে মূলত এই শাসন ব্যবস্থা পরিচালিত হয়ে থাকে। পরবর্তীতে দেখো, বলা হচ্ছে এটি পদসোপান ভিত্তিক বা ক্রমস্তর ভিত্তিক প্রশাসনিক একক বা ইউনিট। আমি ওই যে তোমাদের কাঠামোটা দেখিয়েছি, এখানে হচ্ছে কি কখনো একটা স্তর আরেকটা স্তরকে ওভারকাম করে উপরের স্তরে যেতে পারে না। প্রত্যেকটা স্তর ধাপে ধাপে হয় উপর থেকে নিচে যাবে, না হয় নিচ থেকে উপরে যাবে। অর্থাৎ এই প্রশাসনিক একক বা ইউনিটগুলোর মধ্যে সামঞ্জস্য বিধানের মাধ্যমেই কিন্তু স্থানীয় সরকার কাঠামো পরিচালিত হয়ে থাকে। পরবর্তীতে দেখো, নির্দিষ্ট স্থানীয় অঞ্চলের মধ্যে এই সরকারের কর্মপরিসর সীমাবদ্ধ। অর্থাৎ প্রথম পয়েন্টে যে বিষয়টা আমি আলোচনা করেছি, একটি নির্দিষ্ট এলাকার মধ্যেই কিন্তু এই সরকারের কর্মপরিসর সীমাবদ্ধ থাকবে। এর বাইরে গিয়ে কর্মকর্তাদের উপর অর্পিত ক্ষমতা তারা প্রয়োগ করতে পারে না। তার জন্য বরাদ্দকৃত অঞ্চলের মধ্যেই কিন্তু তাকে তার কর্মতৎপরতা সীমাবদ্ধ রাখতে হয়। এর পরবর্তী যে বিষয়টি, এই বিষয়টি হচ্ছে এই সরকার পরিচালিত হয় সরকারের নিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের দ্বারা। স্থানীয় সরকার কেন্দ্রীয় সরকারের নির্দেশ ও বিধিবিধান অনুসারে পরিচালিত হয়ে থাকে। যেমন উপজেলার কথা যদি বলি, আমরা বলি কি ইউএনও, তাই না? উপজেলা নির্বাহী অফিসার, ইউএনও যাদেরকে বলি, তারা মূলত কি সরকারের নিযুক্ত কর্মকর্তা কর্মচারী। তারা মূলত কেন্দ্রীয় সরকারের নির্দেশ ও বিধিবিধান অর্থাৎ স্থানীয় জনগণের উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার যেই সকল বিধিবিধান বা আইন প্রণয়ন করে থাকেন, সেই সকল আইন বা বিধিবিধানকে প্রয়োগ করার ক্ষমতা বা বাস্তবায়ন করার ক্ষমতা শুধুমাত্র এই সকল নিযুক্ত কর্মকর্তা কর্মচারীদেরকে অর্পিত ক্ষমতা বলে প্রদান করা হয়ে থাকে। এর মাধ্যমে সরকারের নীতি ও কর্মসূচি সমূহ বাস্তবায়িত হয়। একই কথা যে বিষয়গুলোটা আমি পূর্বে আলোচনা করেছি, জনকল্যাণের স্বার্থে বা জনকল্যাণে যে সকল নীতি বা আইনসমূহ বিধিবিধানসমূহ প্রণয়ন করা হয়, অর্থাৎ পলিসি ফর্মুলেট করা হয়, সেই পলিসিগুলোকে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব গ্রহণ করে থাকে
এই সকল অর্থাৎ স্থানীয় সরকারের কাঠামোর অধীনে যে সকল কর্মকর্তা থাকেন তারা। পরবর্তীতে দেখো, স্থানীয় সরকার কেন্দ্রীয় সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব সম্পাদন করে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার ঠিক যতটুকু দায়িত্ব স্থানীয় সরকারের স্থানীয় সরকার কর্তৃপক্ষের অধীনে নিযুক্ত কর্মকর্তা কর্মচারী থাকেন, যতটুকু ক্ষমতা তাদেরকে অর্পণ করে থাকেন, তারা শুধু ঠিক ততটুকু দায়িত্ব সম্পাদন করে থাকেন। এর বাইরে কম বা বেশি কিছু করার এখতিয়ার কিন্তু তাদের নেই। এই সরকারের কেবল সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষমতা রয়েছে, গ্রহণের নয়। সবগুলো বিষয়ই কম বেশি একটা আরেকটার সাথে কিন্তু সম্পৃক্ত। হ্যাঁ, সর্বশেষ যে বিষয়টি বলা হচ্ছে এখানে, স্থানীয় সরকারের স্বাধীনতা ও স্বায়ত্তশাসন নেই। তোমাদের পরীক্ষার প্রশ্নে সবসময় কিন্তু একই রকম প্রশ্ন আসবে, এই ধরনের চিন্তা নিয়ে বসে থাকার কোনো অবকাশ নেই। যেহেতু তোমরা সৃজনশীল পদ্ধতিতে পড়ালেখা করছো, তাই দেখা যাচ্ছে হয়তো তোমাদের সরাসরি কি স্থানীয় সরকারের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করতে না দিয়ে যে কোনো একটা বৈশিষ্ট্যকে হাইলাইট করে বা গুরুত্ব দিয়ে বললো যে এই বিষয়টি তোমরা ব্যাখ্যা করো। তখন কিন্তু তোমাদেরকে মূল বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে তোমাদের কি নিজস্ব বুদ্ধিমত্তা খাটিয়ে কিন্তু বিষয়টাকে উপস্থাপন করতে হবে। যদি তোমাদের বলা হয় স্থানীয় সরকারের স্বাধীনতা ও স্বায়ত্তশাসন নেই, তখন তোমরা বিষয়টা কি করবে, এই যে এতক্ষণ যে বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা হয়েছে এই বৈশিষ্ট্যগুলোকে কিন্তু তোমাদের নিজেদের মতো করে উপস্থাপন করবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেহেতু এখানে স্থানীয় সরকার কাঠামোর অধীনে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের কি মানে নির্দিষ্ট এলাকার সাথে সামঞ্জস্য বজায় রেখে বা জনগণের চাহিদার সাথে সামঞ্জস্য বজায় রেখে নিজেদের মন গড়া কোনো বিধি বিধান বা উপবিধি প্রচলনের ক্ষমতা নেই বা উপবিধি প্রয়োগের ক্ষমতা নেই। তারা যেহেতু যে কোনো কিছুর উপর সরকারের উপর তাদেরকে ডিপেন্ড করতে হয়, নির্ভর করে থাকতে হয়, তার মানে বলা হচ্ছে কি, তার মানে বলা হচ্ছে তারা তাৎক্ষণিকভাবে কোনো সমস্যার সমাধান দিতে পারে না, যে কারণে তাদের কোনো স্বাধীনতা নেই, তাদের কোনো স্বায়ত্তশাসনও নেই। পরবর্তী স্লাইডে দেখো, স্থানীয় শাসনের গুরুত্বের কথা বলা হচ্ছে। স্থানীয় শাসনের গুরুত্ব আমরা আসলে এতক্ষণ যা কিছু আলোচনা করেছি এই আলোচনাতেই কিন্তু কি আছে উল্লেখ করা আছে, তাই না? এখানে তারপরে দেখো স্লাইডে কি লেখা আছে, স্লাইডে লেখা আছে কেন্দ্রীয় সরকারের নীতিসমূহ বাস্তবায়নের জন্য এর প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীনে স্থানীয় পর্যায়ে নিযুক্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের দ্বারা স্থানীয় শাসন পরিচালিত হয়। স্থানীয় শাসন কর্তৃপক্ষ স্থানীয় জনগণের অভাব অভিযোগ চাওয়া পাওয়া কেন্দ্রীয় সরকারকে অবহিত করে থাকে। যেহেতু তাদের নিজস্ব কি আইন প্রণয়নের কোনো ক্ষমতা নেই, তারা শুধুমাত্র কি করতে পারে, তৃণমূল পর্যায়ে যত অভিযোগ আছে চাহিদা আছে এগুলো শুধু সরকারের নিকট পৌঁছে দিতে পারে। অর্থাৎ সরকার এবং তৃণমূল জনগণের মাঝে মধ্যস্থতাকারী হিসেবে এখানে স্থানীয় শাসন বা স্থানীয় সরকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সরকারের সাথে স্থানীয় জনগণের যোগাযোগের মাধ্যম হলো স্থানীয় শাসন। দেখো, স্থানীয় শাসনের গুরুত্ব বলতে আসলে আমাদের বর্তমানে যে বিষয়গুলো মাথায় চলে আসে সেটি হচ্ছে, আমরা জানি যে বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশে এখন কিন্তু কি ডিজিটালাইজেশনটা অনেক বেশি কার্যকর। বর্তমানে যে তথ্য প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি সাধন হচ্ছে, এই ব্যাপক উন্নয়নের ফলে কেন্দ্রীয় প্রশাসন কিন্তু কি অতি দ্রুত প্রত্যন্ত এলাকার খবরাখবর জনগণের চাহিদা বা চাওয়া পাওয়া সম্পর্কে জানতে পারে। কিসের মাধ্যমে? স্থানীয় প্রশাসনের মাধ্যমে। যেমন বাংলাদেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা পর্যায়ের অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাগণ এবং ডেপুটি কমিশনার, যাকে আমরা জেলা প্রশাসক বলে থাকি, জেলা পর্যায়ে যিনি কর্মকর্তা, এরপর হচ্ছে জেলা পুলিশ পরিদর্শক বা এসপি অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সহ তাদের প্রশাসন সরাসরি সরকার তথা কেন্দ্রীয় প্রশাসনকে সব সময় দেশের প্রত্যন্ত এলাকার সবকিছু অবগত করে থাকেন। অর্থাৎ তৃণমূল পর্যায়ে সাধারণ জনগণ, যেমন এখন থেকে প্রায় 15 বছর আগেও বা 10 বছর আগেও কিন্তু আমরা এতটা সহজ জীবনযাত্রা চিন্তা করতে পারতাম না, যেটা তথ্য প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থার ফলে কিন্তু অনেকটাই সহজলভ্য বা সহজ সাধ্য হয়ে গেছে আমাদের কাছে, তাই তো? এই কারণে দেখা যায় এটা মূলত তথ্য প্রযুক্তির উন্নয়ন তো আছে, সেই সাথে হচ্ছে কি তৃণমূল পর্যায় পর্যন্ত যে
সরকারের যারা প্রতিনিধি আছেন তাদের যে কর্মতৎপরতা, তাদের এই কর্মতৎপরতার কারণেও কিন্তু কি হচ্ছে, তৃণমূল পর্যায়ে সাধারণ জনগণ অনেক বেশি বা ব্যাপক হারে কিন্তু সুশাসন বলি বা স্থানীয় শাসন বলি এগুলোর সুফল ভোগ করতে পারছে। আরেকটা ব্যাপার হচ্ছে, দেখো স্থানীয় সরকারের কথা যদি আমরা বলি, আমরা যেহেতু বলছি যে সমগ্র রাষ্ট্রকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে সরকারের সেবা তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে স্থানীয় শাসনের মূল লক্ষ্য উদ্দেশ্য। তো রাষ্ট্রের সকল অংশ বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সকল অঞ্চল কিন্তু একই রকম সুযোগ সুবিধা পায় না। আবার অনেক অঞ্চলের ভৌগোলিক বিভিন্নতার কারণে এক এক অঞ্চল এক এক রকম। তো এখানে স্থানীয় শাসনের যে বা স্থানীয় সরকারের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাওয়ার পেছনেও কিন্তু সেই দেশের, আমি যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের ভৌগোলিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কারণ কিন্তু অনেকাংশেই দায়ী। এখানে গুরুত্বের ক্ষেত্রে কিছু বিষয় উপস্থাপন করা হয়েছে, যেমন হচ্ছে প্রথমেই বলা হচ্ছে কি কেন্দ্রীয় সরকারের কাজের প্রসারতা বা ব্যাপকতা। আমরা এটা সম্পর্কে পূর্ববর্তী স্লাইডে অনেক আলোচনা করেছি। তারপরে যদি বলি যে কেন্দ্রীয় সরকারের কাজ যেহেতু জনসমষ্টি বৃদ্ধি পাচ্ছে, কেন্দ্রীয় সরকারের কাজ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে বর্তমান যুগ কিন্তু আন্তর্জাতিকতার যুগ। বর্তমান যুগে সকল রাষ্ট্রের কম বেশি অপরাপর রাষ্ট্রের সাথে প্রতিযোগিতার মাধ্যমে অগ্রসর হচ্ছে, যে কারণে দেখা যাচ্ছে কি গণতান্ত্রিক রাষ্ট্র কতটা অগ্রসর সেটা হচ্ছে সেই দেশের জনগণ আসলে কতটুকু কি মানে আধুনিক সুযোগ সুবিধা ভোগ করছে এটার উপরও নির্ভর করে অনেক কিছু। যে কারণে দেখা যায় কেন্দ্রীয় সরকারকে সাধারণ জনগণের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য কি করতে হচ্ছে, দিন দিন কাজের চাপ নিতে হচ্ছে। ফলে দেখা যায় স্থানীয় সমস্যা সমাধানের জন্য সঠিক পদক্ষেপ সময় মতো গ্রহণ করা ক্রমশ জটিল হয়ে ওঠে। স্থানীয় সংস্থাগুলো এক্ষেত্রে সংশ্লিষ্ট হলে কেন্দ্রের ভারটা লাঘব হয় এবং স্থানীয় সমস্যারও কিন্তু কি হয়, সুষ্ঠু সমাধান সহজ হয়। পরবর্তী যে বিষয়টি সেটি হচ্ছে, দেখো জনগণের ব্যাপক অংশগ্রহণের কথা বলা হচ্ছে। উন্নয়নমূলক কর্মের এই যুগে প্রশাসন কিন্তু জনসাধারণের অংশগ্রহণের গুরুত্ব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রীয় সরকারের কার্যক্রমে জনগণ অংশগ্রহণ করতে সক্ষম না হলেও স্থানীয় সংস্থাগুলো কার্যক্রমে তাদের ব্যাপক অংশগ্রহণের ব্যবস্থা নিশ্চিত করা হয়। এরপর তৃতীয় যে ব্যাপারটার কথা এখানে বলা হচ্ছে, এইটা হচ্ছে কি স্বল্প বিনিয়োগে বৃহৎ সমস্যার সমাধান। কারণ স্বল্প বিনিয়োগ বলতে আসলে শুধুমাত্র অর্থকে নির্দেশ করা হয়নি, এখানে সময়, অর্থ, পরিশ্রম সবকিছুর কথাই বলা হচ্ছে। স্থানীয় সংস্থাগুলোর কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি পেলে এখানে দেখা যায় যে অল্প সময়ে অল্প অর্থ এবং অল্প পরিশ্রমের ফলে বৃহৎ সমস্যা সমাধানের পথ প্রশস্ত হয়ে থাকে। পরবর্তী যে বিষয়টি সেটি হচ্ছে জাতীয় পর্যায়ে সমরূপতা বৃদ্ধি। জাতীয় পর্যায়ে সমরূপতা বলতে কি, যেহেতু এখন তথ্য প্রযুক্তি ও যোগাযোগের যুগ, এই কারণে দেখা যায় কেন্দ্রীয় পর্যায়ে সাধারণ জনগণ যে সুযোগ সুবিধা ভোগ করে থাকে, তৃণমূল পর্যায়ে সাধারণ জনগণের মধ্যেও কিন্তু তথ্যের অবাধ প্রবাহের কারণে কি হচ্ছে, ব্যাপক চাহিদার জন্ম হচ্ছে। এই জাতীয় পর্যায়ের মানে এই কারণে হয় কি, জাতীয় পর্যায়ে সমরূপ চাহিদা তৃণমূল পর্যায়েও সৃষ্টি হয় এবং এই জাতীয় পর্যায়ের সমরূপতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই কিন্তু স্থানীয় পর্যায়েও যে বিভিন্নতা তাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, এবং এটাকে নিশ্চিত করতে গিয়ে কিন্তু আমাদেরকে তৃণমূল পর্যায় পর্যন্ত স্থানীয় শাসনকে প্রতিষ্ঠা করতে হচ্ছে। পরবর্তীতে সর্বশেষ যে বিষয়টি স্থানীয় শাসনের গুরুত্বের মধ্যে বলা হচ্ছে সেটি হচ্ছে স্থানীয় জনগণের সমুদয় প্রতিবাদ যথাযথ প্রয়োগের সম্ভাবনা। স্থানীয় সংস্থাগুলোর মাধ্যমে স্থানীয় এলাকার জনগণের বুদ্ধি, প্রতিভা, কর্মস্পৃহা ও মনোবল এগুলোকে যথাযথভাবে প্রয়োগ করা সম্ভবপর হয়ে থাকে। অর্থাৎ স্থানীয় শাসনের ফলে কি হচ্ছে, স্থানীয় শাসনের ফলে একদিকে যেমন সাধারণ জনগণ একদম তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সবকিছু সম্পর্কে আপ টু ডেট থাকছে, সাধারণ জনগণের ব্যাপক অংশগ্রহণ হচ্ছে, আবার সবকিছু অতি অল্প সময়ে অল্প বিনিয়োগে কি করা
অল্প বিনিয়োগে পেয়ে যাওয়াটাও সহজলভ্য হয়ে যাচ্ছে, তেমনি সাধারণ জনগণ কিন্তু আগের মতো আর তাদের যে কর্মস্পৃহা, তাদের যে প্রতিভা, মেধা, বুদ্ধি এসব নিয়ে আর বসে নেই। এসবের যথাযথ প্রয়োগের একটা কর্মক্ষেত্র কিন্তু স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যাচ্ছে। পরবর্তী স্লাইডে দেখো, স্থানীয় স্বায়ত্ত শাসনের কথা বলা হচ্ছে। দুটো কিন্তু দুই জিনিস। আমরা আমাদের মূল যে সমস্যাটা হয়, আমরা কিন্তু স্থানীয় শাসন এবং স্থানীয় স্বায়ত্ত শাসনের মধ্যে পার্থক্যটা অনেক সময় বুঝতে পারি না। যদিও এটার পার্থক্য নিয়ে আলাদা একটা ক্লাস আছে, আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। দুটো কিন্তু দুই জিনিস, সংজ্ঞাতে পার্থক্য আছে, সূক্ষ্ম কিছু পার্থক্য এই দুটো বিষয়ের মধ্যে আছে। এখানে দেখো, স্থানীয় স্বায়ত্তশাসনের অর্থ হচ্ছে স্থানীয়ভাবে এবং নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত শাসন। মূল পার্থক্য কিন্তু এই জায়গাতে। আমরা কিন্তু স্থানীয় সরকার কাঠামোতে কখনোই নির্বাচন বা নির্বাচিত প্রতিনিধি কথাটি উল্লেখ করিনি। কারণ হচ্ছে কি, সেখানে নির্বাচিত প্রতিনিধি দ্বারা শাসন পরিচালিত হওয়ার কোনো সুযোগ নেই। সেখানে হচ্ছে মনোনীত, হ্যাঁ তারাও হয়তো কোনো না কোনোভাবে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্ত হয়ে থাকেন, কিন্তু সেটি হচ্ছে অন্য প্রক্রিয়া। ঠিক আছে, তারা তাদের মেধা, শ্রম এগুলোর মাধ্যমে নিয়োগ লাভ করে থাকে, সেটা অন্য বিষয়। কিন্তু স্থানীয় স্বায়ত্তশাসনের যেটা হয়, সেটা হচ্ছে সাধারণ জনগণ সরাসরি প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়ে থাকে। স্থানীয়ভাবে নির্বাচিত প্রতিনিধিরাই এই শাসন পরিচালনা করে থাকেন। জন ক্লার্ক কি বলেছেন স্থানীয় স্বায়ত্তশাসন সম্পর্কে আমরা একটু দেখি। জন ক্লার্কের মতে, স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার একটি জাতির সরকারের সেই অংশ যা প্রধানত নির্দিষ্ট স্থানের অধিবাসীদের দ্বারা সম্পর্কিত বিষয়াদির সাথে সংশ্লিষ্ট এবং কেন্দ্রীয় সরকারের অধীনে স্থানীয় সরকার দ্বারা পরিচালিত হতে ইচ্ছুক। বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। আমরা স্থানীয় সরকারে যেটা বলেছি, সমগ্র রাষ্ট্রের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে প্রতিনিধি প্রেরণ করা হয়, সরকার কর্তৃক প্রতিনিধি প্রেরণ করা হয়। এখানে বলা হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারে যে প্রতিনিধি নির্বাচিত, জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধি, তারা একটা নির্দিষ্ট স্থানের অধিবাসীদের সাথে সম্পর্কিত বিষয়াদির সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গা নিয়ে তারা কাজ করে, যে জায়গার অধিবাসী বা জনগণের দ্বারাই কিন্তু তারা নির্বাচিত হয়ে থাকে এবং তারা কেন্দ্রীয় সরকার কর্তৃক নির্বাচিত না হলেও কেন্দ্রীয় সরকারের অধীনে থেকে স্থানীয় সরকার দ্বারা পরিচালিত হতে ইচ্ছুক। জন ক্লার্কের সংজ্ঞার মধ্যে খুব চমৎকার কিছু বিষয় উঠে এসেছে। আচ্ছা, আমরা পরবর্তী একটা সংজ্ঞা দেখি। এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্সে কি বলা হচ্ছে। এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্সে স্থানীয় স্বায়ত্তশাসনের সংজ্ঞায় বলা হচ্ছে, এটি এক ধরনের ভৌগোলিক অসার্বভৌম সংস্থা যার নিজস্ব কার্যাবলী পরিচালনার আইনসঙ্গত অধিকার ও প্রয়োজনীয় সংগঠন রয়েছে। দেখো, মূল বিষয় কিন্তু দুইটা বিষয় এখানে। একটা হচ্ছে ভৌগোলিক, অর্থাৎ একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকা নিয়ে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারটা গঠিত হয়। আরেকটি হচ্ছে এই স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারটা কিন্তু অসার্বভৌম একটা সংস্থা। অসার্বভৌম বিষয়টা কি, এর আগে বুঝি সার্বভৌম বিষয়টা কি। আমরা জানি রাষ্ট্রের 4টি উপাদানের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে সার্বভৌম ক্ষমতা। এটি যেমন নির্দিষ্ট ভূখণ্ডের একটা কাঠামো আছে, সরকারের একটা কাঠামো আছে, সার্বভৌমত্বের কোনো মূর্ত কাঠামো নেই যেটাকে আমরা স্পর্শ করতে পারি, ছুঁতে পারি, দেখতে পারি, এমন কোনো কাঠামো নেই। এটি সম্পূর্ণ বিমূর্ত একটি প্রত্যয়। কিন্তু এটি এমন একটি প্রত্যয় যে প্রত্যয় উপস্থিত থাকার ফলে অপরাপর স্বাধীন রাষ্ট্রসমূহ যথেচ্ছভাবে যখন তখন অপর একটি স্বাধীন রাষ্ট্রকে বা রাষ্ট্রের অভ্যন্তরে হস্তক্ষেপ করতে পারে না, অপর একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে না। এই সার্বভৌম রাষ্ট্র মূলত রাষ্ট্রের অপরাপর 3টি উপাদানকে সক্রিয় থাকতে সহায়তা করে থাকে। এখানে বলা হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের সেই সার্বভৌম ক্ষমতা নেই। এটি হচ্ছে সম্পূর্ণ অসার্বভৌম সংস্থা, অর্থাৎ কেন্দ্রীয় সরকার চাইলেই তার প্রয়োজন মতো এই স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের লাগাম টেনে ধরতে পারে।
যার নিজস্ব কার্যাবলী পরিচালনার আইনসঙ্গত অধিকার ও প্রয়োজনীয় সংগঠন রয়েছে। অর্থাৎ এই কাঠামোটার কি কার্যাবলী পরিচালনার জন্য সকল অধিকার রয়েছে, তারপরেও কিন্তু কি আছে, একটি অসার্বভৌম সংস্থা হওয়ার কারণে কেন্দ্রীয় সরকার যে কোনো মুহূর্তে এটিকে কি করতে পারে, এটির কার্যক্রমের মধ্যে হস্তক্ষেপ করতে পারে। পরবর্তী স্লাইডে দেখো ইএল হাসলাকের কথা বলা হচ্ছে। ইএল হাসলাকের মতে অন্যান্য সংস্থা হতে ভিন্নতর পদ্ধতিতে যদি কোনো স্থানীয় সংস্থার শাসন পরিচালনার ক্ষমতা থাকে তবে তাকে স্থানীয় স্বায়ত্তশাসন বলে। অন্যান্য স্থানীয় সংস্থা বলতে কি, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, এগুলো থেকে ভিন্নতর পদ্ধতিতে যদি কোনো স্থানীয় সংস্থা কি হবে, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, ঠিক আছে। ইএল হাসলাকের এই একটা সংজ্ঞার মধ্যে খুব সূক্ষ্ম একটা বিষয় কিন্তু লুকায়িত আছে, অর্থাৎ এই একটি বিষয়ের মাধ্যমেও কিন্তু তোমরা স্থানীয় সরকার এবং স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারো। প্রশ্নে যদি সরাসরি এভাবে কাঠামো ভিত্তিক আলোচনা না এসে কখনো আসে জেলা প্রশাসনের গঠন আলোচনা করো বা জেলা পরিষদের গঠন আলোচনা করো, উপজেলা প্রশাসনের গঠন আলোচনা করো বা উপজেলা পরিষদের গঠন আলোচনা করো, দুইটা বিষয় কিন্তু সম্পূর্ণ ভিন্ন। যখন প্রশাসন বলবে আমরা সরাসরি চলে যাব স্থানীয় সরকার কাঠামোতে, আর যখন পরিষদ বলবে আমরা সরাসরি চলে যাব স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার কাঠামোতে। ইএল হাসলাক যদিও স্পষ্ট করেননি বিষয়টি, কিন্তু এই ইএল হাসলাকের বক্তব্যের মধ্যে কিন্তু এই সূক্ষ্ম পার্থক্যটা বিদ্যমান আছে। এই যে উপযুক্ত আলোচনা, এই আলোচনার প্রেক্ষিতে আমরা কি বলতে পারি, স্থানীয় স্বায়ত্ত শাসন বলতে আমরা এমন এক ধরনের শাসনকে বুঝি যা ছোট ছোট এলাকার স্থানীয় প্রয়োজন মেটাবার জন্য প্রতিষ্ঠিত, আইনের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত এবং নির্বাচিত। উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা, ঠিক আছে। পরবর্তী স্লাইডে দেখো তোমাদের একটি কাঠামোর মাধ্যমে উপস্থাপনের চেষ্টা করেছি। আমি আগেই বলেছি আমি নিচ থেকে উপরের দিকে যে, যেমন গ্রাম পরিষদে যদি আমি স্থানীয় সরকারের কথা বলি বা স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের কথা বলি, এখানে হচ্ছে গ্রাম পরিষদে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের প্রতিনিধি হচ্ছে সদস্য বা মেম্বার, যাদেরকে আমরা বলে থাকি। আমরা জানি যে কয়েকটি গ্রামের সমন্বয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয় এবং অবশ্যই 9টি ওয়ার্ড বাধ্যতামূলক, 9টি ওয়ার্ডের সমন্বয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। তো এই কয়েকটি গ্রাম বা একটি গ্রামের মধ্যে 2-3টি ওয়ার্ডও থাকতে পারে, সেটি ব্যাপার না, কিন্তু ব্যাপার হচ্ছে 9টি ওয়ার্ড অবশ্যই থাকতে হবে ইউনিয়ন পরিষদ গঠন করতে হলে। এই প্রত্যেকটি ওয়ার্ডে আমরা জানি যে একজন করে মেম্বার থাকেন, এই মেম্বারদের আমরা বলছি ইউনিয়ন পরিষদ সদস্য। হ্যাঁ, গ্রাম পরিষদের অন্তর্ভুক্ত প্রতিনিধি হচ্ছেন কারা, সদস্য, তারাও কিন্তু জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। ইউনিয়ন পরিষদে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার কাঠামোর প্রতিনিধি থাকেন হচ্ছেন চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। এরপর উপজেলা পরিষদে উপজেলা পরিষদ চেয়ারম্যান বা উপজেলা চেয়ারম্যান, এবং জেলা পরিষদে থাকেন হচ্ছেন জেলা পরিষদের চেয়ারম্যান বা ডিসি। এটি হচ্ছে মূলত স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ব্যবস্থার কাঠামোতে যে নির্বাচিত প্রতিনিধিরা থাকেন সেই নির্বাচিত প্রতিনিধিদের কাঠামো। পরবর্তী স্লাইডে দেখো আমি স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার কাঠামোর বৈশিষ্ট্যসমূহ সম্পর্কে আলোচনা করেছি। প্রথমেই সুষ্ঠু ব্যবস্থার কথা বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসন আইনগতভাবে প্রতিষ্ঠিত এক বিশেষ ধরনের রাজনৈতিক সংস্থা। এটি একটি সুষ্ঠু এবং অসার্বভৌম সংস্থা। আমি অসার্বভৌম সংস্থা বলতে কি বুঝি আগের স্লাইডে আলোচনা করে দিয়েছি, তোমাদের না বুঝার কথা না। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে স্থানীয় বা অঞ্চল ভিত্তিক সংগঠন। এই ব্যবস্থায় স্থানীয় অঞ্চলসমূহের নিজস্ব সমস্যাবলী সমাধানের উদ্দেশ্যে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হয় এবং এটি অবশ্যই স্থানীয় জনগণের যে সমস্যা আছে বা যে চাহিদাগুলো আছে এগুলোর সাথে সমন্বয় সাধন করে মূলত প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা হয়ে থাকে। পরবর্তী যে বিষয়টি নির্বাচিত সংস্থার কথা বলা হচ্ছে, এখানে স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ মূলত নির্বাচিত সংস্থা। এলাকাবাসী কর্তৃক নির্বাচিত প্রতিনিধির সমন্বয়ে এগুলো গঠিত হয়, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে।
এরপর দেখো, ব্যাপক ক্ষমতা ও কর্তৃত্বের কথা বলা হচ্ছে। স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ স্থানীয় এলাকায় প্রভূত প্রশাসনিক ও আঞ্চলিক ক্ষমতা ভোগ করে থাকে। যেহেতু স্থানীয় স্বায়ত্তশাসিত কাঠামোতে নির্বাচিত প্রতিনিধি যারা থাকেন তারা হচ্ছে মূলত জনগণের নির্বাচিত প্রতিনিধি, যে কারণে দেখা যায় তারা সাধারণ জনগণের তাৎক্ষণিক সমস্যা বা উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য তাৎক্ষণিকভাবে যদি কোনো ব্যবস্থা গ্রহণ করতে হয়, এই ব্যবস্থা গ্রহণের ক্ষমতা যেহেতু তাদের হাতে থাকে, এই কারণে তারা প্রভূত প্রশাসনিক ও আঞ্চলিক ক্ষমতা ভোগ করার এখতিয়ার রাখেন। পরবর্তীতে সরকারি নিয়ন্ত্রণমুক্ত একটি বিষয় বলা হচ্ছে। নীতি নির্ধারণ ও বাস্তবায়ন এবং সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে স্বাধীন ও সরকারি নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকে, কারণ তাদেরকে দেশের প্রচলিত নিয়ম কানুন আইন বিধিবিধানের সাথে সামঞ্জস্য বজায় রেখে উপবিধি প্রণয়নের এখতিয়ার দেয়া হয়েছে, যে কারণে দেখা যায় তারা কিছু কিছু ক্ষেত্রে আইন শুধু প্রণয়ন না বাস্তবায়নের ক্ষেত্রেও কিন্তু তারা সরাসরি সরকারি নিয়ন্ত্রণ মুক্ত থেকে আইনের বাস্তবায়ন করতে পারে। সর্বশেষ যে বিষয়টা বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করা হয়েছে, এটি হচ্ছে কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীলতা। যদিও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার কাঠামোতে নির্বাচিত প্রতিনিধিরা স্থানীয় শাসন পরিচালনার ক্ষেত্রে স্বাধীন এবং স্বায়ত্তশাসন ভোগ করে থাকেন, তথাপি এদের ক্ষমতায় কিন্তু কোনো মৌলিকত্ব নেই। কেননা যেহেতু এটি একটি অসার্বভৌম সংগঠন বা অসার্বভৌম প্রতিষ্ঠান, এই জন্য কেন্দ্রীয় সরকার কিন্তু যে কোনো মুহূর্তেই ইচ্ছে মতো তাদের ক্ষমতাকে সংকোচন করতে পারে। আজকে মূলত এই পর্যন্তই তোমাদের যে বিষয়গুলো আলোচনার কথা ছিল এই পর্যন্ত আলোচনা করা হলো। পরবর্তী ক্লাসে আমরা এই পরবর্তী অংশসমূহ নিয়ে আলোচনা করব। তোমরা প্রতিদিনের যে ক্লাসগুলো নিয়মিত হচ্ছে, শুধু পরিণতি ও সুশাসনের কথা আমি বলছি না, তোমাদের পাঠ্য সকল বিষয়গুলো তোমরা একই নিয়মে অধ্যয়নের চেষ্টা করবে। যেহেতু আসলে করোনাকালীন সংকটের কারণে আমরা অনেক সময় ক্ষেপণ করেছি, তারপরেও এখন সবকিছু আসলে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছে। যদিও আগের মতো আমরা ক্লাসরুম উপস্থিত থেকে তোমাদের সামনে তোমাদের প্রত্যক্ষ সংস্পর্শে এসে ক্লাস নেওয়া বা পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না, তারপরেও কোনো কিছু কিন্তু থেমে নেই। ইন্টারমিডিয়েট পরীক্ষাও দেখতে পাইছো যে কি অবস্থা। তোমাদের একাদশ থেকে দ্বাদশের যাওয়ার জন্য যে বার্ষিক পরীক্ষাটা, এটাও দেখা গেছে অনলাইনে হয়ে গেছে। তো আমরা সম্ভাবনা মানে আমাদের প্রত্যাশা বলবো না, আমাদের আশা মানে আমাদের হচ্ছে কি সম্ভাবনা এটাই যে তোমাদের পরবর্তী সংকট থেকে উত্তরণ না হওয়া পর্যন্ত যদি তোমাদের পরীক্ষার সময় চলে আসে, তাহলে কিন্তু তোমাদের আবার কি অনলাইনে তোমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, যে কারণে এখন থেকে তোমাদের প্রস্তুতির কোনো বিকল্প নেই। আর তোমরা জানো যে দ্বিতীয় বর্ষে তোমাদের সময় কিন্তু অনেক কম, তাই সব কিছুকে মাথায় রেখে তোমরা যতটুকু পারো তোমাদের সময়কে কাজে লাগাবে। তোমরা ঠিকমতো পড়াশোনা করবে। কোনো বিষয়ে বুঝতে সমস্যা হলে অবশ্যই যে বিষয়টা নিয়ে সমস্যা হচ্ছে সে বিষয়ের স্যারদের সাথে আলোচনা করবে। তোমরা কমেন্ট বক্সে হোক বা যে কোনোভাবেই যোগাযোগের চেষ্টা করবে, কারণ দরকারটা সবচেয়ে বেশি হচ্ছে তোমাদের, আমাদেরও দরকার, কিন্তু তোমাদের দরকারটা সবচেয়ে বেশি। তোমরা যদি পার্টিসিপেট না করো, তোমরা যদি ঠিকমতো ক্লাসে অংশগ্রহণ না করো, আমরা কিন্তু বুঝতে পারবো না যে তোমাদের কোন জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে বা কোন কোন জায়গাগুলোতে তোমাদের আরও একটু জোরপূর্বক তোমাদের পড়ানো দরকার। তো আশা করছি তোমরা সতর্ক থাকবে, সচেতন থাকবে, বাইরে ঘোরাফেরা করবে না। যেহেতু এতদিন পর্যন্ত আমরা ক্লাস থেকে বিরত থাকছি, সরাসরি পাঠদানে বিরত থাকছি তোমাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে, তোমাদের পরিবারের কথা চিন্তা করে, তাই তোমরা যথাসম্ভব বাইরে যাওয়াটা কমাবে, জনসমাগম এড়িয়ে চলবে। তোমাদের নিজেদের সুরক্ষা নিজেরা নিশ্চিত করবে। তোমাদের পরিবারের যারা ছোট বাচ্চা আছে বা বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের প্রতি বিশেষ নজর দিবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। ধন্যবাদ সবাইকে।